শ্রীমতী কৃষ্ণা মৈত্রকে অনেক ধন্যবাদ। তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন এবং তার এই দীর্ঘায়িত বক্তব্যের মধ্যে দিয়ে আমরা নেতাজি সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জানতে পারলাম বা অবগত হলাম, যেটাই বলা যায়। তিনি যেমন তার নিজের পিতার এবং তার তার যে আগে যারা ছিলেন তাদের রিলেটিভ, তাদের সঙ্গে যে একটা মেলবন্ধন কিছুটা স্থাপিত হয়েছিল নেতাজির সময়কার কিছু গুণী ব্যক্তিদের সঙ্গে, তা সেই রকম সেই সব আমরা আহ, তথ্যগুলি আমরা শ্রীমতী কৃষ্ণা মৈত্রের কাছ থেকে খুব সুন্দরভাবে শুনলাম এবং জানতে পারলাম। এরপরে আমি আমাদের যিনি বাড়ির প্রধান সদস্য শ্রী গণেশ মৈত্র মহাশয়কে কিছু বলার জন্য তাকে আহ্বান করছি। অলোক মৈত্র সভাপতি, মানে আমাদের বাড়ির প্রধান মৈত্র বাড়ি, তাকে একটুখানি আমি বলছি তিনি নেতাজি সম্পর্কে কিছু সামান্য তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করুন। আসুন। নমস্কার। আজ ১২৫তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। আমাদের পারিবারিক একটা ছোট্ট করে আমার সন্তান অর্ণব মৈত্র এটাকে ব্যবস্থা করেছে। তা আমি প্রথমেই যেটা বলতে চাই যে নেতাজি কটকে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা জানকীনাথ বসু অত্যন্ত পতিতযশা একজন উকিল ছিলেন এবং তার মা ছিল প্রভাবতী দেবী। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন। অষ্টম না নবম সন্তান নেতাজি নেতাজি সুভাষ যেভাবে মাতৃভক্তি তার ছিল এবং পারিবারিক যে বন্ধনে প্রত্যেকটা সদস্যের যে অনুপ্রেরণায় তাদের পারিবারিক যে উদ্যোগ ছিল, নেতাজিকে তার ভাই শিশির বসু এবং অন্যান্য সদস্যরা তাকে কিন্তু উদ্বুদ্ধ করতেন। প্রচণ্ড বিদ্রোহী, প্রচণ্ডভাবে কোনো ক্ষেত্রেই কিন্তু তাকে মানানো যেত না। মাতৃভক্তি ছিল, কিন্তু তার নিজের যে ভেতরের যে শক্তি তাকে কিন্তু বাদ মানত না। সে অনেক সময় পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, বিভিন্নভাবে সমাজসেবায় লিপ্ত হয়েছেন ছোটোবেলা থেকে। সেখানে পড়াশোনা শেষ করে ইংরেজি স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর তিনি চলে আসেন কলকাতাতে, এসে কলেজে ভর্তি হন, প্রেসিডেন্সি কলেজে। কিন্তু সেখানে একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে বরখাস্ত করে যায়, কলেজ থেকে বিতাড়িত করা হয়। তো এইরকম একটা বছর আশুতোষ মুখার্জির সহযোগিতায় তিনি কিন্তু আবার চলে এসেছিলেন, শিক্ষা শুরু করেছিলেন। স্কটিশ চার্চ কলেজে দর্শনে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এইভাবে তার যে ছাত্রনেতাও ছিলেন, ছাত্রনেতা হিসেবে তিনি, যদিও সেই ওয়াটম্যান সাহেবকে যে মুখোমুখি যে সংঘর্ষ হয় ছাত্রদের সাথে, তিনি সেখানে উপর ছিলেন না, কিন্তু যেহেতু ছাত্রনেতা ছিলেন তাকে সেই শাস্তি তাকে পেতে হয় এবং পরবর্তীকালে সেখান থেকে তিনি আবার নিজের নতুন পড়াশোনা শেষ করেন। তার পিতার যে তাদের যে পিতা যে ইচ্ছে ছিল যে তিনি তখন সিভিল সার্ভিস হবে, অর্থাৎ আইএএস
আইসিএস, এবং সেটাকে সেই কথা রাখতেই কিন্তু তিনি চলে যান এবং দেশে বিদেশে গিয়ে লন্ডনে চলে যান। সেখান থেকে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ হন। কিন্তু সাধারণভাবে তখন তো লোভনীয় চাকরি, কিন্তু দেশমাতৃকার যে তার যে যে তার ইচ্ছে, সেটাকে কিন্তু কিন্তু তিনি ওই আইসিএস পরীক্ষার চাকরি করে যে তিনি জীবন কাটাবেন সেটা কিন্তু ছিল না। তিনি কিন্তু অবলীলাক্রমে সেটাকে ছেড়ে দেন, সেই চাকরি তিনি গ্রহণ করেননি। না করে তিনি আবার ভারতবর্ষে ফিরে এসেছিলেন এবং যে সমস্ত মনীষীরা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, তারপরে রাসবিহারী ঘোষ, মহাত্মা গান্ধীও তাকে কিন্তু সেই সময় বলেছিলেন যে, যদিও তাদের মধ্যে একটা বিরোধ ছিল, বলেছিলেন যে তুমি তোমার মতো করে কাজ করো। তো সেই সময় তিনি কিন্তু এই কংগ্রেস সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং বেরিয়ে আসেন। সেখান থেকে বেরিয়ে এসে নিজে আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক, তারপরে আজাদ হিন্দ পরবর্তীকালে রাসবিহারী বসু, এবং বিদেশে, তারপরে 1941 সালে তিনি বিদেশে চলে যান। এইভাবে তার স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। কিন্তু তিনি জাপানে গিয়ে রাসবিহারী বসু আজাদ হিন্দ সেই যে যে সৈন্যবাহিনী তৈরি করেছিলেন, ভারতীয় যে সমস্ত ভারতীয় সেনাবাহিনী যারা ভারতীয় সেনাবাহিনীর যারা বন্দী ছিলেন, তাদেরকে নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং পরবর্তীকালে তিনি সেইখানে দ্বিতীয় মহাযুদ্ধের সময় তা সেটা করতে করতে তারপরে যখন আইএনএর পরাজয় ঘটে সেই সময় তিনি কিন্তু বলেছিলেন যে পরাজয়টাকে আমাদের আবার এগিয়ে যেতে হবে এবং আমরা কিন্তু নিজেদের ভারতবর্ষকে স্বাধীন না করে আমরা কিন্তু ক্ষান্ত হব না। এইরকম একটা তার নিজস্ব একটা যে ভাবধারা, সেটা কিন্তু ছিল এবং তিনি সেইখান থেকে আস্তে আস্তে পরবর্তীকালে বছর দুয়েকের মধ্যেই বোধহয় সেটা হয়েছিল, বছর দুয়েকের মধ্যেই সেটা কিন্তু আসে এবং আমরা 1947 সালে এবং এইটা আইএনএর যখন পরাজয় হলো, সেই সময় থেকেই ভারতবর্ষে যে উত্তেজনা, এদিকে ঝাঁসির রানীর মহিলা সংগঠন, মহিলা সেনাবাহিনী তৈরি হয়েছে, তারপরে নৌবিদ্রোহ শুরু হয়েছে, ভূমিতে নৌবিদ্রোহ, পদাতিক বাহিনীর ব্যারাকপুরে যে পদাতিক বাহিনী ছিল তাদের বিদ্রোহ শুরু হয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে, সেই উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষ, ব্রিটিশরা কিন্তু আমাদের এই ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং আমরা স্বাধীনতা লাভ করি 1947 সালের 15ই আগস্ট। তার প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা এই মহান যে স্বাধীনতা সংগ্রামী, তার যে কর্মময় যে জীবন, তার কোনো শেষ নেই। তার যে শেষ নেই সেটাই কিন্তু তিনি প্রমাণ করে গেছেন। আজ পর্যন্ত তার মৃত্যুর রহস্য কিন্তু আমরা জানি না, অজানা রয়ে গেছে। তিনি আমাদের মধ্যে জীবিত আছেন, জীবিত থাকবেন। আমরা এটাই আশা করি যে ভারতবর্ষ নতুন করে, নতুন চিন্তাধারায় সমস্ত জাতপাত নির্বিশেষে আমাদের সমাজ গড়ে উঠবে। আমাদের সরকার সেইভাবে সমস্ত তার যে কর্মসূচি সেইভাবে গ্রহণ করবে, এটাই আমরা আশা রাখি। এই বলে তার প্রতি অত্যন্ত অনেক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
আচ্ছা, আমাদের শ্রী অলোক মৈত্র মহাশয়কে অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্যে। আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি, যদি আরো কেউ কিছু বলেন, তাই জন্য আমি একটুখানি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, তারপরে আমি আবার ফিরে আসছি। নমস্কার। আজকে 23শে জানুয়ারি আমাদের অতি প্রিয় এবং অসামান্য ব্যক্তিত্ব শ্রী সুভাষচন্দ্র বোস, আমাদের নেতাজির আজকে 125তম জন্মবার্ষিকী। সেই নিয়ে আমাকে আমার ভাই কিছু বলতে বলেছে, তাই আজ একটা ছোট্ট পোর্শন আমি তার জন্য তুলে ধরছি। ভারতের জাতীয় রাজনীতি তথা সমাজবোধ তার প্রাসঙ্গিকতা কোনোদিন ম্লান হবার না। তিনি একটি গোটা জাতিকে নিয়ে লড়বার অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আর তাই তো তিনি সকলের নেতাজি। নেতা অনেকেই হয়, কিন্তু নেতাজি একজন। নেতাজি বলতে বাঙালি একজনকেই বোঝে, তিনি সুভাষচন্দ্র বোস। এবং এই গুরুত্বপূর্ণ অসামান্য ব্যক্তিত্বের জন্ম হয় আজকের দিনে 1897 সালে। এবং তার জন্মদিবস আমরা শুধু আমাদের কলকাতায় না, সারা দেশে সসম্মানের সাথে পালন করে চলি। আজকে আমাদের প্রধানমন্ত্রী এই দেশটিকে পরাক্রম দিবস নামে পরিচিত করেছে। নমস্কার। সুভাষচন্দ্রের ছোটবেলা 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে বেলা 12:10 সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। জানকীনাথ বসু এবং প্রভাবতী দত্ত বসুর 14টা সন্তানের মধ্যে নবম ছিলেন সুভাষ। 1902 সালে তিনি প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হন। তারপর তিনি র্যাভিসন কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং তিনি ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি 16 বছর বয়স থেকে স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণের বই পড়াশোনা করেছিলেন এবং তিনি বুঝতে পেরেন যে শিক্ষার চেয়ে ধর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। নমস্কার। অনেকের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের দেশনেতা, তার জীবন সংগ্রামের অনেক তথ্য এবং কাহিনী আমরা শুনলাম, জানলাম। যাই হোক, আমি আপনাদের কাছে সময় চেয়ে নিয়েছিলাম যদি আরও কেউ কিছু তার সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন, যদিও সেটা কেউ রাখলেন না। তা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে দু চার কথা বলে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আজ নেতাজির 125তম জন্মজয়ন্তী। বলতে গেলে সেই সুদূর অতীতে আমরা এই কালজয়ী দেশনেতাকে আমাদের সামনে পেয়েছিলাম। তার আদর্শ, তার চিন্তাভাবনা, তার যে দার্শনিক ক্ষেত্র, সব কিছুই ভারতবর্ষ বলে নয়, তিনি একজন আন্তর্জাতিক চরিত্র বলা যেতে পারে। সমস্ত জায়গাতেই কিন্তু তার নাম ছড়িয়ে রয়েছে। তার আদর্শে দীক্ষিত হওয়া বা তার আদর্শকে ঘিরে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রের অনেকেই চায়, কিন্তু হয়তো সেটা সবসময় সম্ভবপর হয় না। এই প্রসঙ্গে
আমি পরে দু এক কথা বলছি। তা যাই হোক, 1897 সাল, 97 তো 97, 1897, 23শে জানুয়ারি নেতাজি কটক শহরে জন্মগ্রহণ করেন। মাতা ছিলেন প্রভাবতী দেবী এবং বাবা জানকীনাথ বসু। তিনি নবম সন্তান ছিলেন। তাদের ভাই বোন বলতে গেলে প্রায় 9 ভাই, আমার যদ্দূর সম্ভব, একটু ভুল হতে পারে, এবং 6 বোন ছিলেন মনে হয় ওনারা। এটা একটুখানি আমার হয়তো, আমি একটুখানি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমার মনে হচ্ছে তারা 9-10 ছেলে আর 5 বোন বা 6 বোন ওনারা ছিলেন মনে হয় যদ্দূর। তো যাই হোক, 8 ছেলে আর 6 মেয়ে, হ্যাঁ 8 সন্তান ছিলেন আর 6 জন মেয়ে ছিলেন, এবং তাদের মধ্যে নবম সন্তান ছিলেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। যথারীতি সুভাষচন্দ্রের যদি ছেলেবেলা দেখি, তা ছেলেবেলায় সুভাষচন্দ্র পি স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু পি স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সেটি ছিল হচ্ছে একজন ইংলিশ মিডিয়াম স্কুল, এবং যথারীতি তার পিতা জানকীনাথ বসু সবসময় ইংরেজি মাধ্যমকে আয়ত্ত করা, ইংরেজি মাধ্যমকে নিয়ে নিজের জীবন প্রেক্ষিতকে তৈরি করা এবং ইংরেজির মধ্যে দিয়ে বিভিন্ন সাহিত্যকে পড়ে সেখানকার তথ্যসমূহকে নিয়ে নিজের জ্ঞানভাণ্ডার পরিপূর্ণ করা ইত্যাদির প্রতি তার একটুখানি বেশি রকম একটা ক্ষেত্র বলতে পারি। কিন্তু নেতাজিকেও তিনি এই আদর্শেই দীক্ষিত করতে চেয়েছিলেন, এবং তথাপি নেতাজি পি স্কুলে ভর্তি হয়েছিলেন। একটা কথা বলা বাহুল্য যে জানকীনাথ বসু যতই ইংরেজি মাধ্যমের দিকে তিনি ঝুঁকে পড়েননি কেন, কিন্তু তার রক্তে এবং মর্মে মর্মে তার কিন্তু দেশাত্মবোধকের একটি চিন্তাভাবনা কিন্তু সবসময় তার মধ্যে ছিল। খুব অল্প সময়ের মধ্যে নেতাজি ইংরেজি মাধ্যমের যে ক্ষেত্র তা তিনি রপ্ত করেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে পি স্কুলে বেশিরভাগ সময়ই তিনি কিন্তু প্রথম স্থান অধিকার করে এসেছিলেন। যথারীতি বেশ কিছু কারণের জন্য পরবর্তী ক্ষেত্রে বাংলা মিডিয়াম স্কুল, সেখানে তিনি ভর্তি হন, এবং বেণীমাধব দাস তার প্রধান শিক্ষক, তার অনুপ্রেরণায় তার মনের মধ্যে কিন্তু একটি দাগ ফেলে দেয়। নেতাজি ছোট বয়স থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্নের কিন্তু সম্মুখীন হয়েছিলেন, অর্থাৎ তার মধ্যে কোনো কিছুকে জানা এবং কোনো কিছুকে বোঝার যে বিভিন্ন গুরুত্ব, তা কিন্তু তিনি ভীষণভাবে সেটির প্রতি একটি আকর্ষণ কিন্তু বোধ করেন। এবং বলা যেতে পারে বিশেষ করে আমাদের তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল, এবং আমাদের ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অধীনে তখন ছিল, এবং সেই সময় থেকেই কিন্তু এই ব্রিটিশরা কেন এখানে শাসন করছে, বা তাদের শাসনের মধ্যে আমরা কেন নিমজ্জিত হয়ে রয়েছি, এই সমস্ত বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ছোটোবেলায় থেকেই কিন্তু তার মনের মধ্যে কিন্তু উঁকি দিত। তা এই সাপেক্ষে সবচেয়ে বেশি তাকে সাহায্য করেছিলেন তার র্যাভেনশা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বেণীমাধব দাস। এরপরে বিবেকানন্দের আদর্শে তিনি কিন্তু দীক্ষিত হন, এবং বলা বাহুল্য যে বলা যায় যে এক সময়, আমার হয়তো সেই জায়গাটার নাম হয়তো এখন মনে পড়ছে না, তিনি সেখানে গিয়ে বিবেকানন্দের একটি বই পড়েন, এবং বিবেকানন্দের বই পড়ার সঙ্গে সঙ্গে তিনি বিবেকানন্দের আদর্শকে নিজের আদর্শ হিসাবে মনে করার একটি প্রেক্ষিত কিন্তু তৈরি করেছিলেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, ধীরে ধীরে সুভাষ চন্দ্র বসু আস্তে আস্তে দেশনেতা হিসাবে নিজেকে পরিগণিত করছেন। তিনি প্রথমে তার যখন কলকাতায় চলে আসা, সেইখানে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়া,
এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার মধ্যে দিয়ে সেখানকার যে রাজনৈতিক যে বিভিন্ন প্রেক্ষাপট সেই সব জায়গার আঙ্গিকে নিজেকে মেলে ধরা, এবং সেইখানেও দেখা যায় যে প্রেসিডেন্সি কলেজে উটেন সাহেবের ক্ষেত্রবিশেষে একটি যে সমস্যা তৈরি হয়েছিল, সেখানে হয়তো সুভাষচন্দ্র প্রত্যক্ষভাবে না থাকলেও কোনো কারণবশত তিনি যেহেতু তখন দলনেতা এবং সবাই এক নামেই তাকে চেনে, বলতে গেলে সবাই তার নাম শুনলে একটুখানি ভয় ভীতও হয়, বিশেষ করে ব্রিটিশ সরকার। তো সেই সূত্র ধরেই সেই সময় কিন্তু তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত করা হয়। যদিও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কিছুটা সহানুভূতি দেখিয়েছিলেন, অনেকটাই সহানুভূতি দেখিয়েছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিনিও এসেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে কিন্তু বিতাড়িত করা হয়। কিন্তু এটাই যেন তার জীবনের এক অন্যতম পরিবর্তন সাধিত হয়ে গেছিল। এরপরে আমরা স্কটিশ চার্চ কলেজে তিনি ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। বর্তমানে একটা কথা বলা বাহুল্য যে স্কটিশ চার্চ কলেজে সুভাষচন্দ্র বসুর যে এই বিভিন্ন কর্মকাণ্ড, সেই প্রেক্ষিতকে ঘিরে তার সমস্ত নথিপত্র এটা ডিজিটালাইজড করা কিন্তু হচ্ছে, এবং বর্তমানে স্কটিশ চার্চ কলেজের যিনি অধ্যক্ষ তিনি কিন্তু এই ব্যবস্থা কিন্তু নিয়েছেন, এবং পরবর্তীকালে আমরা দেখতে পারবো হয়তো স্কটিশ চার্চ কলেজ যে ডিজিটালাইজড যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো হয়তো আমরা নেটের মাধ্যমেই আমরা হয়তো বিষয়গুলোকে সম্পর্কে আমরা অনেক জানতে পারবো। এই একটা ক্ষেত্র কিন্তু তৈরি করা হয়েছে এই 125তম ও নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে। তা আমরা একটু আবার নেতাজির জীবনীতে ফিরে যাই। আমি আর বেশি বক্তব্য বলবো না, বেশি কথা বলবো না। এরপরে ধীরে ধীরে তিনি যখন দলনেতা, এবং ধীরে ধীরে দলনেতার পর দিয়ে রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে তার যে অবদান, এবং সেই অবদানকে ঘিরে ধীরে ধীরে এই বিভিন্ন আন্দোলন, এবং আন্দোলনের পরে তিনি যখন মিউনিসিপ্যাল কলকাতা পৌরসভার তিনি যখন একটি পদে হ্যাঁ মেয়র ছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস। উনি হচ্ছে উনি কোন পদে, উনি মনে হয় চিফ এক্সিকিউটিভ পদে উনি নির্বাচিত হয়েছিলেন, এবং সেখান থেকেও কিন্তু অনেক আন্দোলনের কিন্তু সূচনা হয়েছিল, যে আন্দোলনের প্রেক্ষাপটে তাকে কিন্তু কারারুদ্ধ করা হয়েছিল, এবং বলা বাহুল্য তাকে 11 বার তাকে কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু কারারুদ্ধ করেছে। এমন হয়েছে একবার যেখানে হয়তো তিনি যতবারই কারারুদ্ধ হয়েছেন ততবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বলা হয়েছিল যে তিনি যদি তাকে ছেড়ে দেওয়ার পরে তিনি যদি আবার সুস্থ হয়ে যান তখন কিন্তু তাকে আবার কিন্তু ব্রিটিশ সরকার বন্দি করবে। এই রকম একটা কন্ডিশনেও কিন্তু তাকে কিন্তু সেই সময় কিন্তু মুক্তির একটা জায়গা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু বলতে গেলে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডর প্রেক্ষাপটকে ঘিরে দেখলে দেখা যাবে যে ব্রিটিশ সরকার তাকে দেখে ভীত হয়ে গেছিলেন, এবং সেই সূত্র ধরেই তাকে কিন্তু বারে বারে বন্দি করা এবং কারারুদ্ধ করা, এবং তার কর্মকাণ্ডকে বাধা সৃষ্টি করার একটা ক্ষেত্র কিন্তু তারা বারে বারেই কিন্তু তৈরি করে গেছেন। তবুও নেতাজি সুভাষচন্দ্র বসু সমস্ত বাধাকে অতিক্রম করে তার যে মহানিষ্ক্রমণ যেটা হচ্ছে যদ্দূর সম্ভব 1943 সাল 1941 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সাল, আমার হয়তো একটুখানি ভুল হতে পারে, 1941 সালে তার কিন্তু মহানিষ্ক্রমণ যে পর্ব তৈরি হয়েছিল, শিশির বসু তার শিশির বসুর তাকে সাহায্য করেছিলেন তার ভাইপো। তিনি সেখান থেকে তার যে মহানিষ্ক্রমণ, এবং তারপরেই তার সেখান থেকে গোমো স্টেশন, এবং তারপর সেখান থেকে পেশোয়ার হয়ে বার্লিন যাওয়া, এই সমস্ত এক অদ্ভুত এক মানে দুঃসাহসিক এক অভিযানের মধ্যে দিয়ে কিন্তু নেতাজি কিন্তু তার নিজের লক্ষ্যে কিন্তু উপনীত হয়েছিলেন। এবং আপনাদের কাছে আমি সামান্য কিছু তার বক্তব্য এবং তথ্য একটু তুলে ধরতে চাই। একটুখানি আমি সময় নিচ্ছি, একটু দাঁড়ান।
কিছু সামান্য কিছু বক্তব্য রয়েছে। তার একটা কথা হচ্ছে, একটু শিক্ষার দিকে বলতে গেলে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু যে পড়াশোনাকেই তার আদর্শ হিসাবে মেনে নেওয়া, এটা কিন্তু তিনি কিন্তু সেইভাবে চাননি। কথাটা বলতে গেলে বলতে হয় তিনি খুবই মেধাবী ছিলেন, কিন্তু মেধাবী হলেও একমাত্র পড়াশোনা করেই যে আমি একজন ভালো ছাত্র এবং আমি একজন খুব ভালো ছাত্র হিসেবে সমাজে পরিগণিত হব, সেটা কিন্তু নয়। আসল দরকার হচ্ছে, পড়াশোনা তুমি করছো ঠিক আছে, কিন্তু আসল দরকার হচ্ছে সুনাগরিক হিসেবে গড়ে ওঠা। অর্থাৎ তার চারিত্রিক, তার সামাজিক সমস্ত গুণাবলীর পরিপ্রেক্ষিতে সে যাতে আদর্শ নাগরিকে পরিণত হয়, এটাই কিন্তু সুভাষচন্দ্র কিন্তু চেয়েছিলেন। এবং সেই সূত্র ধরে তার একটি উক্তি আমি একটু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। দেখুন, প্রথম হই আর লাস্ট হই, আমি স্থিররূপে বুঝিয়াছি লেখাপড়া ছাত্রের প্রধান উদ্দেশ্য নহে, চরিত্র গঠনই ছাত্রের প্রধান কর্তব্য। কাজেই কার্যই জ্ঞানের পরিচায়ক। এই পড়াবিদ্যাকে আমি সর্বসম্মতক্রমে ঘৃণা করি। আমি চাই চরিত্র, জ্ঞান এবং কার্য, অর্থাৎ চরিত্র, জ্ঞান এবং কার্যকে কেন্দ্র করেই একটি মানুষ কিন্তু আদর্শ নাগরিকে পরিণত হতে পারে এবং তার লক্ষ্যে উপনীত হতে পারে। পড়াশোনা করো, পড়াশোনা করে যে আমি বড় মানুষ হওয়ার জায়গাটাই কিন্তু আসল, যেটা বর্তমান সমাজ প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিকতা রাখে। এবং আরও কিছু বিষয় রয়েছে, যেমন এখানে উটেন সাহেবের যে পর্বটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা 22শে এপ্রিল 1921। এবং চারুকে তিনি চিঠি লিখছেন, সেটাও হচ্ছে 1921 সালে। তারপর হচ্ছে 1921 সালে জুলাই মাসে রবীন্দ্রনাথের সঙ্গে সহযাত্রী হিসাবে দেশে ফেরাতে তিনি যখন ইউরোপে গেছিলেন, ইউরোপ থেকে তিনি যখন ফিরে এলেন। এবং ন্যাশনাল কলেজ, জাতীয় কংগ্রেসের চিফ 1924 সাল, এবং 1934 সালে ইন্ডিয়ান স্ট্রাগল, এবং 1937 সালে ইন্ডিয়ান পিলগ্রিম ইত্যাদি যে বইগুলো তিনি কিন্তু সম্পাদনা করেন এবং তিনি কিন্তু লেখেন। এরপর 1941 সাল তার মহানিষ্ক্রমণ। এরকম বিভিন্ন প্রেক্ষাপট কিন্তু তার জীবনে কিন্তু রয়েছে, সবটা উল্লেখ করা সম্ভবপর নয়। তবু বলা যেতে পারে তার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ গঠন। এবং আজাদ হিন্দ ফৌজ যে গঠন হয়েছিল তা হচ্ছে জার্মান এবং জাপানের যে ভারতীয় যে সেনারা ছিল, যেসব বন্দী সেনারা ছিল, অর্থাৎ যারা ব্রিটিশদের হয়ে কাজ করত, সেই সব সেনাদের নিয়ে কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ কিন্তু গঠিত হয়েছিল। এবং প্রায় 47,000 সৈন্য, অর্থাৎ আজাদ হিন্দ বাহিনীর যারা ছিলেন, এবং তার মধ্যে ঝাঁসি রেজিমেন্ট অর্থাৎ মেয়েদের যে রেজিমেন্ট, এবং আর একটা রেজিমেন্ট ছিল যে যারা হচ্ছে মোটামুটি 11 থেকে 14 বছর বয়সী ছেলেরা ছিল, তারা কাজ করতে হচ্ছে চর হিসাবে। তারা বিভিন্ন তথ্যসূত্রে বিভিন্ন খবর কিন্তু নেতাজির কাছে তারা নিয়ে আসতেন। সেই রকম একটি ক্ষেত্র কিন্তু নেতাজি কিন্তু তৈরি করেছিলেন। তা সব মিলিয়ে তার প্রকাণ্ড এই কর্মকাণ্ড, এবং বলতে গেলে শেষে আজাদ হিন্দ ফৌজের যে আগ্রাসী যে নীতি, এবং সেইভাবে আজাদ হিন্দ ফৌজ এগিয়ে আসছে, কিন্তু শেষ পর্যন্ত জাপানে পরমাণু বোমা বিস্ফোরণ, এবং সেই সূত্র ধরে জাপান থেকে সাহায্য আসা বন্ধ হয়ে যায়। এবং আরেকটি কথা উল্লেখ করতে চাইছি, যখন আজাদ হিন্দ ফৌজ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মরণপণ চেষ্টা করছে, তারা মেশিন গান থেকে শুরু করে তীরধনুকও পর্যন্ত ব্যবহার করছে। কিন্তু দেখুন, আমরা যদি অপর পক্ষকে দেখি, অপর পক্ষের বিমানের মাধ্যমে সেখানে কিন্তু খাদ্য সামগ্রীর একটা চাহিদাকে কিন্তু মেটানো হচ্ছিল, কিন্তু জাপান সরকারের তেমন কোনো বিমান ছিল না যার দ্বারা খাদ্য সামগ্রীর মাধ্যমে নেতাজির যে বাহিনী, যে আজাদ হিন্দ ফৌজ, তারা সাহায্য করে। আজাদ হিন্দ ফৌজ তাহলে কী করে খাদ্য পেত? তারা যে ঘাস, সেই ঘাসকে সেদ্ধ করে তারা ক্ষুধা নিবারণ করত। এবং এইভাবে প্রচুর কষ্ট সহ্য করে তারা কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা আনার জন্য মরণপণ লড়ে গেছেন। এবং তাদের সঙ্গে একইভাবে সুভাষচন্দ্র তাদের কিন্তু হাতে হাত মিলিয়ে তাদের সঙ্গে কিন্তু ছিলেন এবং তাদের প্রেরণা দিয়ে গেছেন।
তা অনেক কাহিনী রয়েছে এই রকম, সব কিছুই এখন ইতিহাস। যদিও আমরা সুভাষচন্দ্রের কোনো মৃত্যু রহস্য যে যা ছিল তা কিন্তু এখনও কিন্তু আমাদের সমাজে কিন্তু সেইভাবে কিন্তু পরিস্ফুট নয়। এখনও এই বিরুদ্ধে এর এর সঙ্গে কিন্তু রিসার্চ চলছে। নেতাজি যে রিসার্চ সেন্টার, যা আমাদের এলগিন রোডে বাড়িতে যেটা রয়েছে, আমরা গত বছর তা দেখতে গেছিলাম। অনেক অজানা তথ্য আমরা জেনেছি। আর আরেকজন তার শরৎচন্দ্র বসু, তার দাদা, তাকে মানে সন্তানের মতো স্নেহ করতেন এবং সাহায্য করতেন সমস্ত কর্মকাণ্ডে। সব কিছুই ইতিহাস। এবার নেতাজির এই আদর্শধারাকে কেন্দ্র করে যদি আমি বর্তমান প্রেক্ষাপট দেখি, যেমন আমার জেঠিমা বলে গেলেন বর্তমান প্রেক্ষাপটে যেমন নেতাদের যে বিভিন্ন কর্মকাণ্ড, তো সেই প্রেক্ষাপট দিয়ে দেখলে বর্তমানের সব কিছুই যেন স্বার্থন্বেষীর একটা ক্ষেত্র কিন্তু আমরা দেখতে পাই। সব কিছুই যেন স্বার্থ। এখন কোনো দলের নাম আমি করব না, সমস্ত দলীয় নেতারাই যেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই সব কিছু করে যাচ্ছেন। দেশের জন্য কতটা কি করছে সেটা কিন্তু তারা দেখছেন না, বা সেইটা করার ক্ষেত্রেও কিন্তু এখন একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ নেতাজির আদর্শে হয়তো আমরা বলবো নেতাজির আদর্শে আমরা দীক্ষিত হতে পারি। আজকেই যেমন সকালবেলায় নেতাজির পাদদেশে মাল্যদান করার সময় একজন ভদ্রমহিলা, উনি মাল্যদান করার পর বক্তৃতা দিলেন। তিনি বললেন যে আমরা নেতাজির আদর্শে আমরা দীক্ষিত। কিন্তু নেতাজির আদর্শে দীক্ষিত হওয়া কি অতই সোজা? এটা কি অতই একটা ঠুমকো জিনিস? অত সোজা নয়। নেতাজির আদর্শে দীক্ষিত হতে গেলে তাকে আগে প্রথমে নিজেকে মানুষ হতে হবে এবং নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। সুতরাং এই কথাটা বলাটা হয়তো খুব সহজ, কিন্তু কাজে করাটা অনেক কঠিন। তবু আমরা চাইব যে আমাদের বর্তমান সমাজ পরিপ্রেক্ষিতে আমরা যাতে একজন সুনাগরিক হিসাবে নেতাজির আদর্শের মধ্যে দীক্ষিত না হতে পারি, কিন্তু যতটুকু হওয়া যায় তার আদর্শকে ঘিরে আমাদের সমস্ত ভারতবর্ষকে আমরা যাতে পরিচালনা করতে পারি। এই হিংসা, এই যে লোভ, এইগুলোকে থেকে যেন আমরা ত্যাগ করতে পারি। আনন্দবাজার পত্রিকায় বিভিন্ন রকমভাবে লেখা হচ্ছে যে বিভাজন যে নীতি, তা বিভাজন নীতির ক্ষেত্রে সেই সময় থেকে কিন্তু নেতাজি বুঝতে পেরে গেছিলেন যে এই বিভাজনের ক্ষেত্র উঠে আসছে, অর্থাৎ হিন্দু মুসলিমকে আলাদা করার একটা ক্ষেত্র, যেটা হচ্ছে বর্তমান প্রেক্ষিতে কিন্তু আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি। আবার যেন সেটা কোথাও না কোথাও যেন চালা দিচ্ছে। এই নিয়ে খবরের কাগজে অনেক লেখাও চলছে। তা সুতরাং যারা করছে বা যারা করছে না, তারা হয়তো বলছে আমরা নেতাজির আদর্শে আমরা দীক্ষিত হচ্ছি, নেতাজি সম্পর্কে আমরা এত কিছু বলছি, কিন্তু আসলে কিন্তু তার বিভাজন নীতির ক্ষেত্রেও কিন্তু ক্রমশ মদত দিয়ে যাচ্ছে। সেটাও কিন্তু উচিত নয়। সুতরাং আমাদের দেশ এক, আমরা সবাই এক। আমাদের এখানে বহু জাতি রয়েছে, বহু জাত রয়েছে, বহু ধর্মের মানুষ রয়েছে। তাদের সবাইকে নিয়ে একসাথে চলাটাই হচ্ছে জীবন। এই জায়গাটাকে যদি মানুষ বুঝতে পারে, মানুষ মানুষের জন্য, নেতাজি কিন্তু এটাই বলে গেছিলেন। এবং তিনি কিন্তু সমস্ত দিক থেকে শুধু মানুষের ভেতরকার যে চেতনা তাকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, অর্থাৎ সেইটাই যদি চলে আসে। এবং অনেকেই বলেন এই সময় যদি নেতাজি থাকতো তাহলে হয়তো আজকে আমাদের ভারতবর্ষে এইরকম দিন দেখতে হতো না, এইরকমও অনেকে বলেন। কিন্তু সেটা তো সম্ভব নয়। তবু যতটা সম্ভব আমরা তার আদর্শকে কেন্দ্র করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তার তার যে বিরাট যে কর্মকাণ্ড, তাকে আমরা কুর্নিশ জানাই, তাকে আমরা শ্রদ্ধা জানাই। 125 বছর তার পূর্ণ হয়েছে, তার জন্মজয়ন্তী। তার প্রতি আমাদের মানে শ্রদ্ধা বলে শুধু বলা যাবে না, সে এক উচ্চ স্থানে রয়েছেন, এক উজ্জ্বল নক্ষত্র তাকে বলা যেতে পারে, একজন উজ্জ্বল নক্ষত্র। যাই হোক, এই বলে আমি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এবং আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, শ্রী গণেশ মৈত্র মহাশয়, শ্রী অলোক মৈত্র মহাশয়,
শ্রীমতী কৃষ্ণা মৈত্র, শ্রীমতী এশা মৈত্র, এবং আমার মিসেস মণ্ডল, এবং হচ্ছে সোমা সোমা মণ্ডল, সুষমা মৈত্র, এবং আমি সঞ্চালক শ্রী অর্ণব মৈত্র। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার এই ছোট্ট অনুষ্ঠান এবং নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেকবার নমস্কার জানিয়ে আমি আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। আমি অনুষ্ঠান সমাপ্তি হয়ে যাওয়ার পরে একটা কথা আমি বাদ দিয়ে চলে গেলাম, সেটা একটুখানি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা না বললেই নয়। নেতাজির এক অনুগত সঙ্গী আবিদ হাসান, তিনি নেতাজির একমাত্র বিশ্বস্ত সঙ্গী ছিলেন। আরেকজনও ছিলেন, আমার তার নামটা এখনই মনে পড়ছে না। তা আবিদ হাসান নেতাজি যখন সাবমেরিনে যাত্রা করছিলেন এশিয়ার দিকে, তখন আবিদ হাসানের সঙ্গেই নেতাজি ছিলেন এবং অনেক কাহিনী এই আবিদ হাসানের সঙ্গে রয়েছে। আবিদ হাসান তার গ্রন্থে নেতাজির সঙ্গে তার যে এই 2 বছরের যে যাত্রা, সেই সাবমেরিনের যাত্রা এবং 2 বছর ধরে যে নেতাজির সাহচর্যে থাকা, সেই বিভিন্ন কাহিনী তিনি তুলে ধরেছিলেন আমাদের সামনে, তার লেখা বইতে আমরা পাই। তাই আবিদ হাসানের কথাটা সত্যি এই 125 বছর জন্মজয়ন্তীতে খুবই প্রাসঙ্গিক। তাই সেই কথাটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এই বলেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি হচ্ছে। নমস্কার। আর সবাই ভালো থাকবেন। নমস্কার। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়ে গেছে, আর এর আগেই হয়ে গেছিল, এবং আমরা এখন যে ভাইরাসের সঙ্গে লড়াই করছি, ভ্যাকসিন বেরিয়ে গেছে, তবুও সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। নেতাজির 125তম জন্মজয়ন্তীতে আপনাদের সবাইকেই নমস্কার জানাই আমাদের মৈত্রবাড়ির তরফ থেকে, এবং সবাই ভালো থাকবেন। না না, চলো চলো, ঠিক আছে, এদিকে থাকো সবাই। এখন সবাই একসাথে আসবে না, সবাই মিলে বলছি। নেতাজি আসবে, নেতাজিকে নিয়ে যাচ্ছি না। ওদেরকে নিয়ে ছবি নিচ্ছে। ঠিক আছে, আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। সবাই মিলে নিয়ে, ঠিক আছে, চলো।
पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे